যার কাজ ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা, তিনি করতে পারেন না। লোক দেখানো একটা রেড হয় এবং পরবর্তীকালে বিভিন্ন অশ্লীলায় আসলে এই নথি হারিয়ে গেছে, নথি পাওয়া যাচ্ছে না, নথি নষ্ট হয়ে গেছে, আসলে অপরাধীদেরকে ছাড় দেয় ইডি। রাজ্যের মুখ্যমন্ত্রী আইনকে নিজের হাতে তুলে নেন এবং অপরাধ করেন জনসমক্ষে। বৃহস্পতিবার আমরা সারা দিন দেখলাম একেবারে সম্মুখ সমরে ইডি বনাম মুখ্যমন্ত্রী। তার পরের দিনই হাইকোর্টে মামলা উঠলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ইডি তদন্তে বাধা দেওয়ার মামলা করেছিল, কিন্তু সেখানেও আমরা দেখলাম এক প্রকার খণ্ডযুদ্ধ বেঁধে গেল। এজলাসে বিশৃঙ্খলা, বিচারপতি আসন ছেড়েই উঠে গেলেন। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শামীম আহমেদ, তার সঙ্গে কথা বলবো। আপনিও এজলাসের ভেতরে ছিলেন দাদা, ঠিক কি ঘটেছে, কেনই বিচারপতি আসন ছেড়ে বেরিয়ে গেলেন? দেখুন, আদালতের মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা অনভিপ্রেত। এই ধরনের ঘটনা আসলে ইনস্টিটিউশনের গরিমাকে নষ্ট করে। ফলে যা কিছুই হয়েছে তার পক্ষে আমরা কোনো আইনজীবীরাই নই। কিন্তু এখন যেটা আমাদের আদালতে নতুন করে আমরা কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে এই যে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, ধর্ম বনাম এই ধরনের মানুষের অপারেশনের রাজনীতি, তাদের যারা প্রতিনিধি তারা এই ধরনের বিশৃঙ্খলাকে আসলে প্রশ্রয় দেয়। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো সকলে মিলে। আপনারাও এই মামলার অংশ অ্যাপিল করেছিলেন। আমরা আদালতে বলেছি মূলত চারটি কথা। এক, যে ইডি গতকাল যে প্রেস নোট ছেড়েছে তাতে ওরা লিখেছে যে হাওয়ালার কাণ্ডের বিষয় এবং পিএমএলএ অ্যাক্টের রেফারেন্স, তাতে যে আদালতে এই মামলা শুনানি হচ্ছিল তার শুনানির জুরিসডিকশন নেই, কারণ আমাদের কোর্টে পিএমএল এর জন্য আলাদা একটা কোর্ট ধার্য করা আছে। আর এর সঙ্গে বলেছি তারপরে যদি আদালত এই কথা শোনেন, এই মামলা শুনানি করেন, তাহলে আদালতকে আমাদের ফ্রম দ্য মেম্বার অফ পাবলিক এবং অল অন বিহাফ অফ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, আমাদের সমস্ত আইনজীবীদের পক্ষ থেকে আমাদের আদালতকে জানানোর আমরা দাঁড়িয়েছিলাম এই কারণে যে গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে নির্বাচিত একজন প্রতিনিধি, যিনি আমাদের রাজ্যের চিফ মিনিস্টার, তিনি সংবিধানের শপথ নিয়ে আমার রাজ্যের মধ্যে আমার দেশের যে আইন, সেই আইনে স্বীকৃত একটি ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাকে বাধা দিয়েছে তার কার্য চালাতে, তার রেডে আটকেছে, তার কাছ থেকে নথি ছিনিয়ে নিয়েছে। এটা কখনো যার কাজ ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা, তিনি করতে পারেন না। ফলে অল সিটিজেন of India who resides within the state of West Bengal, all are aggrieved on behalf of all people of West Bengal, যারা আইনের শাসনের পক্ষে, তাদের পক্ষ থেকে আমরা এই বার্তা আদালতকে জানিয়েছি। আমরা জানিয়েছি যে ইডি যাদের পূর্ব অভিজ্ঞতা আছে, ওই পুলিশ অফিসার নামটা ভুলে যাই, বলুন রাজীব কুমার, এবং পরবর্তীকালে আমরা সন্দেশখালী দেখেছি শাহজাহানের ক্ষেত্রে, যে তারা যখন রেড করতে গেছে তখন বাধাপ্রাপ্ত হয়েছে। পশ্চিমবঙ্গে যারা আইন শাসনের দায়িত্বে আছেন তারা যে সরাসরি এই গুন্ডামিকে প্রশ্রয় দেন, ভবানীপুরে থানায় আমরা মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেখেছি, আমরা দেখেছি শাহজাহানের ক্ষেত্রে, রাজীব কুমারের ক্ষেত্রে। ইডির প্রয়োজন ছিল প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রোটেকশন নিয়ে নিশ্চিত করা যাতে রেড কন্ডাকশন স্মুথলি করা যায়, কিন্তু আমরা পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে দেখেছি আসলে লোক দেখানো একটা রেড হয় এবং পরবর্তীকালে বিভিন্ন অশ্লীলায় আসলে এই নথি হারিয়ে গেছে, নথি পাওয়া যাচ্ছে না, নথি নষ্ট হয়ে গেছে, আসলে অপরাধীদেরকে ছাড় দেয় ইডি। আমরা সন্দেহ প্রকাশ করেছি, আমরা আমাদের ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তোষ আমরা আদালতকে জানিয়েছি। আমরা জানিয়েছি যে ইডি যে পিটিশন ফাইল করেছে সেখান থেকে খুব স্পষ্ট যে এই ধরনের আটকানোর পরেও যেখানে মুখ্যমন্ত্রী রাজ্যের, সে একটা ক্রিমিনাল অফেন্স করছে। এই যে আইনের শাসনের মধ্যে থেকে একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি যখন রেড করতে যাচ্ছে, সেই রেডে বাধা দেওয়া মানে কাজে বাধা দেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়া, ইডির কাজে বাধা দেওয়া, এইটা একটা ফৌজদারি অপরাধ। তাহলে মুখ্যমন্ত্রীর এগেইনস্টে ফৌজদারি অপরাধের কারণে এফআইআর করার কথা ছিল। ইডি এখনো পর্যন্ত অ্যাটলিস্ট তাদের পিটিশনে লেখেনি যে তারা
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করেছে। আমরা ফোর্থ বলেছি যে এই ইডির যে কন্ডাকশন, ইডি যে কন্ডাক্ট, মুখ্যমন্ত্রীর যে কন্ডাক্ট, এই কন্ডাক্টের বিরুদ্ধে এনকোয়ারি করা প্রয়োজন আছে। ফলে যে প্রার্থনা নিয়ে আদালতে ওরা এসছে, আসলে এই সাধারণ জনগণকে বাদ রেখে নিজেদের মধ্যে আবার একবার বোঝাপড়া করার চেষ্টা করছে আইনের প্রোটেকশন নিয়ে জুডিশিয়ারির কাছ থেকে। ফলে আমরা যদি এই তথ্যগুলো জুডিশিয়ারির কাছে না তুলে দিই, তাহলে সঠিক বিচার পাওয়া যাবে না। আর সে কারণেই আইনজীবী সংগঠনের পক্ষ থেকে আমরা আদালতের কাছে এই ইনফরমেশনগুলো তুলে দেওয়ার জন্যই আমরা ইন্টারভেন করেছি। শুনানি মুলতবি 14ই জানুয়ারি পর্যন্ত। ইডি আবার চিফ জাস্টিসের কাছে আবেদন করেছে। কি হতে পারে তাহলে? কি বিচারপতি বদল হতে পারে, বেঞ্চ বদল হতে পারে? দেখুন, কোন মামলা কে শুনবেন তা নির্ধারণ করে আমাদের আদালতের চিফ জাস্টিস। ফলে প্রধান বিচারপতিরই অধিকার আছে, তারই জুরিসডিকশন এটা বিচার করার। যার কাছে এখন এই মামলার শুনানি আছে, যদি তিনি পিএমএলএ অ্যাক্ট শুনতে পারেন না, এই গ্রাউন্ডে রিলিজ করেন, বা কোনো পার্সোনাল ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মামলা থেকে সরে যান, তাহলে চিফ জাস্টিস যে কোনো সময় অন্য জজকে তা অ্যাসাইন করতে পারেন। ফলে আমরা দেখতে চাই যে কি হচ্ছে, আমরা নজরে রাখবো কি হচ্ছে। আর যে আদালতেই মামলা হোক, আমরা আমাদের আইনের কথা, জনগণের কথা তা তুলে ধরবো। কারণ এই সমস্ত ঘটনা আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক দেখেছে যে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আইনকে নিজের হাতে তুলে নেন এবং অপরাধ করেন জনসমক্ষে। তৃণমূলও তো পাল্টা মামলা করেছে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে, কিন্তু এটার কি এখতিয়ার আছে? দেখুন, তৃণমূল যে মামলা করেছে তার মূল দাবি হচ্ছে যে ইডি যেভাবে এই তদন্তের কাজ করেছে তা আইনসঙ্গত নয়। তাদের বক্তব্য হচ্ছে যে নথি বা তথ্য ইডি নিয়েছে তা ফেরত দিতে হবে। আমরা একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। যাদবপুরে যখন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বাসু একটি ছেলেকে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন আমরা জানি, এবং সেই মর্মে অভিযোগ দায়ের হয়েছিল। সেই সংক্রান্ত মামলায় পুলিশ ব্রাত্য বসুকে অ্যারেস্ট না করে যখন ইউনিভার্সিটির ছাত্রদেরকে হ্যারাস করছে, তাদের মোবাইলকে ছিনিয়ে নিচ্ছে তার অফিসিয়াল পাওয়ার ইউজ করে, তখন কিন্তু এই রাজ্যের যারা প্রতিনিধি আছেন আইন রক্ষার এবং যারা আইনজীবী আছেন, সরকারের বিভাগে যারা প্রতিনিধিত্ব করেছেন, তারা সরকারের বিভাগে আদালতকে জানিয়েছেন যে এই অধিকার তাদের আছে। তাহলে একদিকে সাধারণ মানুষকে উপরে যখন পুলিশি অপারেশন নেমে আসছে, তখন রাজ্যের অবস্থান হচ্ছে যে তারা সব কিছু ছিনিয়ে নিতে পারে, সিজ করতে পারে। আর যখন তৃণমূলের অফিসে ইডি হানা দিচ্ছে, তখন ওরা বলছে যে না, এসব নিতে পারেন না। ফলে তাদের সুবিধা মতো তাদের অবস্থান বদলাচ্ছে। আমরা ইডির কাজে খুব সন্তুষ্ট কখনোই বলবো না। ইডি সিবিআই বিগত বছরগুলোতে যেভাবে কাজ করেছে তা সেভাবে না কাজ করে যদি আইন মেনে কাজ করতো, তাহলে পশ্চিমবঙ্গ থেকে অপরাধ কিছুটা হলেও নির্মূল করা যেত। কিন্তু পশ্চিমবঙ্গে যে প্রতিদিন অপরাধ বেড়েছে, তাতে মমতা ব্যানার্জি যেমন ভূমিকা আছে, তেমনভাবেই যারা এই আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্বে আছেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি, ইডি হতে পারে, সিবিআই হতে পারে, তারা একইভাবে এই অপরাধীদেরকে ইন্ডালজেন্স দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। ফলে আমরা ইডিকেও যেমন ক্লিন চিট দিচ্ছি না, সিবিআইকেও যেমন ক্লিন চিট দিচ্ছি না, তেমনভাবে তৃণমূল যে অবস্থান নিয়েছে আদালতে, তাও সেটাকেও সঠিক বলছি না। ফলে আমি শুরুতেই যে কথা বললাম যে আমাদের ইন্টারভেন করার কারণ হচ্ছে এই, পশ্চিমবঙ্গের জনগণকে রিপ্রেজেন্ট করার মতো এখানে কেউ নেই। যে নেতা মন্ত্রীরা আছেন পশ্চিমবঙ্গে, তাদেরকে জনগণ সমর্থন করেন না, ফলে তার জন্যই তারা ওই মাসেল পাওয়ারকে ব্যবহার করেন। সেই জন্য আমরা ইন্টারভেন করে সঠিক তথ্যকে আদালতের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আবারও ইডির সঙ্গে এই তৃণমূলের এই যে দুটো মামলা করে আসলে আদালতের প্রোটেকশন নিয়ে অপরাধকে আগিয়ে না নিয়ে যেতে পারে।